হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। আমার খুব পছন্দের হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সমগ্র থেকে একটি গল্প। গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে যে সমস্ত চরিত্রগুলি হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে থেকে বেশ জনপ্রিয় জুটি হলেন জয়ন্ত মানিকের জুটি। তার গোয়েন্দা কাহিনীগুলির নায়ক জয়ন্ত মানিক। শখের গোয়েন্দা জয়ন্ত মানিক ও তাদের বন্ধু সুন্দরবাবুকে একত্রিত করে পেশ করেছেন পাঠকের সামনে। জয়ন্ত হলো মূল গোয়েন্দা আর তার সাগরেদ ছিল মানিক। তারা দুই বন্ধু, একই বাড়িতে থাকে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা থেকে জানা যায় যে জয়ন্তের বয়স 21-22-এর বেশি হবে না। তার লম্বা চেহারার জন্য তাকে বয়সের চেয়ে একটু বড় দেখায়। মানিক বা মানিকলাল বয়সে জয়ন্তের চেয়ে 2-1 বছরের ছোট। দুজনেই অবিবাহিত, অর্থ সম্পত্তির অভাব নেই, নিজের বাড়িতেই লাইব্রেরি, ল্যাবরেটরি সবই আছে। গোয়েন্দাগিরি এদের শখ। এদের বুদ্ধি এতটাই প্রখর আর সাহস এতটাই প্রবল যে পুলিশ যখন কোনো অপরাধের তদন্ত করতে নেমে হাল পায় না, তখন পুলিশ অফিসার সুন্দরবাবু আসেন জয়ন্তের সাহায্য প্রার্থী হয়ে। হেমেন্দ্র কুমার নিজস্বতায় উজ্জ্বল। তাহলে আজ গল্পের দ্বিতীয় পর্বটি শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। শনি মঙ্গলের রহস্য গল্পের আজ দ্বিতীয় পর্ব। চতুর্থ পরিচ্ছদ। সুন্দরবাবুর বিপদ। মহেন্দ্রবাবুর ইচ্ছা ছিল সুন্দরবাবুরা তারই আতিথ্য স্বীকার করেন। সুন্দরবাবু হয়তো তাতে খুশিই হতেন, কারণ সকালের জলযোগের আয়োজনটা দেখেই তিনি বুঝেছিলেন যে ওখানে থাকলে দক্ষিণ হস্তের কর্তব্যটা খুব ভালো করেই পালিত হওয়ার সম্ভাবনা। কিন্তু ইচ্ছা সত্ত্বেও তিনি মহেন্দ্রবাবুর প্রস্তাবে রাজি হতে পারলেন না, কারণ থানার লোকেরা ইতিমধ্যেই তার জন্য বাসার ব্যবস্থা করে রেখেছিল। তাদের এই নতুন বাসা বাড়িখানির অবস্থান হচ্ছে গ্রামের অপর প্রান্তে, বড় রাস্তার ওপর। বাড়িখানি সরকারি। কোনো রাজ কর্মচারী এই অঞ্চল পরিদর্শন করতে এলে ওইখানেই তারা বাঁধতেন অস্থায়ী বাসা। দোতলা বাড়ি, সব ঘরই সংসারের পক্ষে দরকারি, আসবাবপত্র দিয়ে মোটামুটি সাজানো। বাড়ির ওপরের ঘরে বসলে গ্রামের ভিতরে এবং বাহিরে অনেক দূর পর্যন্ত দৃষ্টিচালনা করা যায়। এমনকি কালী মন্দিরের অরণ্য পর্যন্ত চোখের আড়ালে থাকে না। রতনপুরে তাদের একদিন কাটল। কালী মন্দির থেকে ফিরে এসে দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত জয়ন্ত এখানকার মামলা নিয়ে কারুর সঙ্গে কোনো আলোচনা করেননি। সে চুপচাপ বসে বা শুয়ে আছে, কিন্তু মনে মনে সর্বদাই যে শনি মঙ্গলের রহস্য নিয়ে নাড়াচাড়া করছে তার মুখ দেখে মানিক এটুকু বেশ বুঝতে পারল। সে জানতো জয়ন্ত যখন চিন্তা করে তখন বাক্য উচ্চারণ করে না, তাই মামলা নিয়ে জয়ন্তের কাছে সে কোনো কথা তোলেনি। কিন্তু সুন্দরবাবু 1 মিনিটও নিশ্চিন্ত হয়ে বসে নেই। তিনি বারংবার থানায় বা মহেন্দ্রবাবুর ও গ্রামের অন্যান্য লোকের বাড়িতে ছোটাছুটি করছেন। নানা লোকের মুখ থেকে হত্যা রহস্য সম্পর্কিত নানা কথা সংগ্রহ করে নিজের ডায়েরির পাতার পর পাতা ভরিয়ে ফেলেছেন এবং মাঝে মাঝে উত্তেজিতভাবে জয়ন্তর কাছে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলছেন, ভয়ঙ্কর জটিল মামলা। যতই তদন্ত করছি রহস্য যেন ততই বেড়ে উঠছে। যতই তদন্ত করছি ততই যেন অগাধ জলের আরো নিচে তলিয়ে যাচ্ছি। জয়ন্ত একটু হাসে, জবাব দেয় না। মানিক বলে, প্রিয় সুন্দরবাবু, আপনি আর বেশি তলাবার চেষ্টা করবেন না। যদি আরো বেশি তলিয়ে যান আমরা আর আপনাকে টেনে তুলে আনতে পারবো না। সুন্দরবাবু বলেন, আমি তোমাদের মুখ চেয়ে বসে আছি নাকি? উপরে ভেসে উঠবার শক্তি আমার নিজেরই আছে। মানিক জোর হাত করে বললে, তাহলে দয়া করে ভেসে উঠে আমাদের চমৎকৃত করে দিন দেখি। সুন্দরবাবু বলেন,
তোমাদের চমৎকৃত করবার ইচ্ছে আমার মোটেই নেই। আমি হচ্ছি সরকারি কর্মচারী, এখানে এসেছি সরকারের হুকুম তামিল করতে। মানিক বললে, তাহলে করুন, আপনি হুকুম তামিল। বারবার ছুটে এসে কানের কাছে বক বক করে আমাদের আর জ্বালিয়ে মারবেন না। সুন্দরবাবু অসহায়ভাবে জয়ন্তর দিকে ফিরে বললেন, দেখো জয়ন্ত, দেখো মানিক কিরকম শক্ত শক্ত কথা বলছে, শোনো একবার। জয়ন্ত আবার হাসে, কিছু বলে না। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মহেন্দ্রবাবুর বাড়িতে তাদের সকলের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যার সময় ইউনিফর্ম ছেড়ে সুন্দরবাবুর নিমন্ত্রণ রাখবার জন্য শৌখিন সাজ পোশাক পরবার চেষ্টা করছেন। এমন সময় জয়ন্ত ডাক দিলে, সুন্দরবাবু। বলো ভায়া। আজ আমাদের নিমন্ত্রণে যাওয়া হবে না। সে কি কথা, কেন? বিশেষ দরকারে আজ আমাদের অন্যত্র যাত্রা করতে হবে। আমাদের এমন কি বিশেষ দরকার আছে যা আমি নিজেই জানি না? আজ শনিবার। হ্যাঁ, সে কথা আমিও ভুলিনি। আজ নাকি পাথরের কালী জ্যান্ত হয়ে ওঠেন, ও কথাও আমি জানি। আজ রাত্রে আমরা জীবন্ত দেবী দর্শনে যাত্রা করব। সুন্দরবাবু চমকে দাঁড়িয়ে বলে উঠলেন, মানে? আমি তো কোনো দুর্বোধ্য কথা বলছি না, মানেটা কি আপনি বুঝতে পারছেন না? সুন্দরবাবু খানিকক্ষণ নীরবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন জয়ন্তের মুখের পানে। তারপর ধীরে ধীরে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত? জয়ন্ত বললে, আমার মস্তিষ্ক যন্ত্র মোটেই বিকল হয়নি। অনেক ভেবে চিনতে আমি বুঝতে পেরেছি শনি মঙ্গলের রহস্য ভেদ করতে গেলে ওই 2 নির্দিষ্ট দিনে যথাসময় কালী মন্দিরে গিয়ে হাজির থাকতে হবে। সুন্দরবাবু বললেন, এই কথাটা তোমার আগেও আরও 2 জন পুলিশ কর্মচারী বুঝতে পেরেছিলেন, কিন্তু বুঝেও তাদের কি লাভ হয়েছে জানো তো? জানি, তারা লাভ করেছেন মৃত্যুকে। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি আমাদেরও নির্বোধের মতো আত্মহত্যা করতে বলো? জয়ন্ত ভালো করে সোজা হয়ে বসে বললে, সুন্দরবাবু, আমাদের অগ্রবর্তীরা যে ভুল করেছিলেন আমরা তা করব না। প্রথমত, তারা মন্দিরে পাহারা দিতে গিয়েছিলেন একা একা, আর আমরা 3 জনে যাব একসঙ্গে। 1 জোড়া চোখের চেয়ে 3 জোড়া চোখ একসঙ্গে ঢের বেশি কাজ করতে পারে। দ্বিতীয়ত, মন্দিরে যাওয়ার চলতি পথটাই তারা অবলম্বন করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস বিপদ ওত পেতে থাকে ওই চলতি পথটার কোনো এক জায়গায়। তাই আমি স্থির করেছি মন্দিরের পিছনে যে অরণ্য আছে তারই ভিতর দিয়ে চুপি চুপি আমরা যথাস্থানে গিয়ে উপস্থিত হব। সুন্দরবাবু সভয়ে বললেন, বাবা, সেও তো এক অসম্ভব ব্যাপার। কেন? সে হচ্ছে নিবিড় অরণ্য, আর আজ হচ্ছে অমাবস্যার রাত। দুনিয়া আজ একেবারেই অন্ধ হয়ে যাবে। আমরা সঙ্গে করে টর্চ নিয়ে যেতে ভুলবো না। বনে থাকে আরো কত বিভীষিকা। বিভীষিকাকে ভয় করলে গোয়েন্দাগিরি চলে না সুন্দরবাবু। সুন্দরবাবু পড়ে গেলেন অতিশয় ফাঁপড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ধরি মাছ না ছুঁই পানি নীতির পক্ষপাতী হয়ে উঠেছিলেন। সহসা বিপদের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বার আগ্রহ তার হয় না। আসল বিপদের কাছ থেকে নিরাপদ ব্যবধানে থেকে কেবল জোর তদন্তের দ্বারাই তিনি কার্যোদ্ধার করতে চান। কিন্তু জয়ন্ত চায় একেবারে বিপদের ওপর গিয়ে পড়ে অন্ধকার থেকে বিপদকে বাইরের আলোকে টেনে আনতে। এখানেই তার সমূহ আপত্তি, কিন্তু জয়ন্তের কাছে কোনো দিনই তার কোনো আপত্তি টেকেনি, আজও টিকল না। অবশেষে দুর্বল কণ্ঠে তিনি তার শেষ যুক্তির কথা জানিয়ে দিলেন। বললেন, তুমি মহেন্দ্রবাবুর কথা একবারও ভেবে দেখছো না জয়ন্ত? ভদ্রলোক সারা দিন ধরে আমাদের জন্য হয়তো আজ কত আয়োজন করে রেখেছেন। তুমি কি সমস্তই পণ্ড করতে চাও? তাহলে কাল তার কাছে আমরা মুখ দেখাবো কেমন করে? কাল তার কাছে মুখ দেখাতে আমার একটুও লজ্জা করবে না। তার আয়োজনের চেয়ে আমাদের আজকের কর্তব্যটা হচ্ছে গুরুতর। আপনি কোনো চাকরকে ডেকে এক্ষুনি তাকে চিঠি লিখে জানিয়ে দিন যে অত্যন্ত জরুরি দরকারের জন্য আমরা আজ তার নিমন্ত্রণ রক্ষা করতে পারবো না। সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে হতাশভাবে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, বেশ, তাই হবে। মানিক বললে, হায় সুন্দরবাবু, হায় রে অদৃষ্ট, কোথায় রইল ভুরি ভোজন? চললুম কিনা শূন্য দরে অরণ্যে রোদন করতে?
পঞ্চম পরিচ্ছদ, শনিবারের রাত্রি। চিরদিন যেমন আসে তেমনিভাবে আজও এলো অমাবস্যার কালো রাত্রি পৃথিবীর বুকে কৃষ্ণ যবনিকাপাত করে। রাত 12টার ঢের আগেই ঘুমিয়ে পড়ল রতনপুর গ্রাম। তার পথে এবং গৃহে পথিক এবং গৃহস্থের কোনো সাড়াই আর জেগে নেই। সম্প্রতি বিশেষ করে শনি মঙ্গলবারের রাত নামার সঙ্গে সঙ্গে রতনপুরের চারিদিকে সঞ্চারিত হয়ে যায় কেমন একটা অপার্থিব থমথমে ভাব। সকলেই যেন প্রস্তুত হয়ে থাকে নতুন কোনো মারাত্মক দুর্ঘটনার জন্য। গ্রামান্তরের লোকেরা সন্ধ্যা দ্বীপের শিখা জ্বালবার আগেই তাড়াতাড়ি গ্রাম থেকে বেরিয়ে পড়ে, মাঠের ওপর দিয়ে হন হন করে এগিয়ে চলে এবং চলতে চলতে মাঝে মাঝে সচমকে ত্রস্ত দৃষ্টিপাত করে যায় কুখ্যাত কালী মন্দিরের অভিশপ্ত অরণ্যের দিকে। যদিও মন্দিরের বিপদ কোনো দিন গ্রামের মধ্যে আবির্ভূত হয়নি, তবু দোকানিরা সন্ধ্যের খানিক পরেই দোকানের ঝাঁপ ফেলে দিয়ে সেদিনের মতো ছুটি নিয়ে সরে পড়ে। পঞ্চাননতলায় প্রতিদিন বসত পরচর্চার এবং তাস দাবা পাশার মস্ত আসর। অনেক রাত পর্যন্ত সেখানে চলত খেলাধুলো, গল্পগুজব এবং হইচই। কিন্তু আজকাল রাত 9টার সময় দেখা যায় আসরের ভিতরে আর জনপ্রাণী নেই। রাত জাগে কেবল গ্রামের ভেতরে কুকুরগুলো এবং গ্রামের বাইরে শৃগালের দল। তারা মানুষের ভাষা বোঝে না, শনি মঙ্গলের গল্প তারা জানতে পারেনি এবং তাই থেকে থেকে বিকট স্বরে চিৎকার করে তারা বিদীর্ণ করে দেয় রাত্রির স্তব্ধতাকে। আর জেগে থাকে শূন্যে বাদুড় ও পেচকের দল, মানুষ যাদের জানে নিশাচর বিভীষিকার বন্ধু বলে। কিন্তু রতনপুরের বাসিন্দারা জানে না, গ্রামের বাইরে আজ এখানে রাত জাগছে 3টি অপরিচিত মনুষ্য মূর্তি। মাঠের ঘোর অন্ধকারে গা ঢেকে তারা অগ্রসর হয়ে প্রবেশ করলে কালী মন্দিরের পিছনকার অরণ্যের ঘোরতর অন্ধকারের মধ্যে। অরণ্যের মধ্যে সমস্তই একাকার, অন্ধকার এবং অরণ্যের মধ্যে নেই কোনোই পার্থক্য। টর্চ না থাকলে সেই দুর্ভেদ্য তমিশ্রার প্রাচীর ভেদ করে এক পা অগ্রসর হওয়ার উপায় নেই। কোথাও মস্ত বাঁশগুলো পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে পথ আগলে দাঁড়িয়ে আছে, কোথাও একাধিক শতাব্দীর প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ চারিদিকে শত শত ঝুড়ি নামিয়ে বিশাল অরণ্যের মধ্যে যেন একটা ক্ষুদ্রতর অরণ্য রচনা করেছে। কোথাও শত শত লতা অনেকগুলো গাছের নিচ থেকে ওপর পর্যন্ত এমন সুদৃঢ় জাল তৈরি করেছে যে অস্ত্রের দ্বারা তাদের ছিন্ন ভিন্ন না করলে পথ চলা অসম্ভব। কোথাও খাল, ডোবা বা নালা এবং কোথাও বা অরণ্যের নিম্নভূমি পরিণত হয়েছে জলাভূমিতে এবং সমস্ত স্থান জুড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে ঝুপসি কাটা ঝোপগুলো। কোনো রকম সাবধানতার দ্বারাই তাদের ঠেকিয়ে রাখা যায় না। হিংস্র জন্তুর মতো তারা ওত পেতে আছে, মানুষকে দংশন করে রক্তাক্ত করে দেবেই। তার ওপরে সর্বত্রই বিরাজ করছে সেই একই রকম অন্ধকার, অন্ধকার, অন্ধকার। ওপরে অন্ধকার, নিচে অন্ধকার, এপাশে ওপাশে, সামনে পেছনে, যেদিকে তাকাও দেখবে অনাদি অসীম অন্ধকারকেই। এই অন্ধকার কি অরণ্যের? না, এই অরণ্যই হচ্ছে অন্ধকারের। মিনিট 4-5 যেতে না যেতেই সুন্দরবাবু ধপাস করে মাটির ওপর বসে পড়লেন। ভগবান আমাকে রক্ষা করুন, আমি আর এগোতে পারবো না। মানিক তার দেহের ওপর টর্চের শিখা নিক্ষেপ করে বললে, কি হলো সুন্দরবাবু? আর হবে কি, একেবারে যাচ্ছে তাই কাণ্ড। চেয়ে দেখো, কাঁটার কামড়ে খালি আমার পোশাক নয়, আমার গা পর্যন্ত ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। তার উপরে ওরে বাপরে, গেছি রে। বিকট চিৎকার করে এক লাফে সুন্দরবাবু দাঁড়িয়ে উঠে রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। জয়ন্ত বললে, ও কি সুন্দরবাবু, অমন ধেই ধেই করে নাচছেন কেন? কিন্তু সুন্দরবাবু নাচ থামাবার নাম করলেন না। জয়ন্ত ভাবলে সুন্দরবাবু নিশ্চয়ই হঠাৎ ক্ষেপে গিয়েছেন। মানিকও প্রথমটা বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর সে জোর করে সুন্দরবাবুর নাচ থামিয়ে দিতে গেল, কিন্তু সুন্দরবাবু থামলেন না।
তারস্বরে চেঁচিয়ে বললেন, কাঁকড়া বিছে, আমার ভুঁড়ির ওপর মস্ত একটা কাঁকড়া বিছে উঠেছে। কাঁকড়া বিছে উঠেছে তো অত নাচছেন কেন? আমি নাচছি না মূর্খ, আমি লাফাচ্ছি। লাফিয়ে ঝাঁকুনি মেরে বিছেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছি। মানিক আবার সুন্দরবাবুর দেহের ওপর টর্চের আলো ফেলে বললেন, ও তাণ্ডব নৃত্যে পৃথিবীর মাটি তলে যায়, কাঁকড়া বিছে কি আর আপনার দেহের ওপর থাকতে পারে? ইচ্ছার বিরুদ্ধে নৃত্য বন্ধ করে নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে সুন্দরবাবু বললেন, দেখেছ তো জয়ন্ত, কেন যে আমি এত রাতে এই জঙ্গলে আসতে মানা করছিলুম, এখন বুঝতে পারছো কি? জয়ন্ত বিরক্ত কণ্ঠে বললেন, আমি একটা বিষয় বুঝতে পারছি। আজ রাত্রে আমরা চুপি চুপি মন্দিরে যাব ভেবেছিলুম, কিন্তু আপনি এমন ভীষণ চিৎকার করেছেন যে 1 মাইলের ভেতর সমস্ত প্রাণীর ঘুম বোধহয় ভেঙে গেছে। কি করব বলো ভায়া, বুনো কাঁকড়া বিছে কামড়ালে আমি কি আর বাঁচতুম? চেঁচাতে হয়েছে নিতান্তই প্রাণের দায়। এখন আমাদের সঙ্গে আসবেন না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন? চলো ভাই চলো, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, চলো ভাই চলো। সকলে আবার কোথাও মাথা হেঁট করে, কোথাও কাটা ঝোপকে পাশ কাটিয়ে, কোথাও বা রীতিমতো হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে। সুন্দরবাবু মানিকের কানে কানে বললে, ভায়া, আমার বড্ড অস্বস্তি হচ্ছে। কেন, আবার কি হলো? মনে হচ্ছে কাঁকড়া বিছেটা নিশ্চয়ই আমার একটা পকেটের ভেতর ঢুকে বসে আছে। মানিক তার জামার পকেট দুটো টিপে টিপে দেখে বললে, না সুন্দরবাবু, পকেটে বিছে টিছে কিচ্ছু নেই। সুন্দরবাবু কিছু দূর গিয়ে বললেন, উফ, আমি জীবনে কখনো এমন অন্ধকার দেখিনি। মনে হচ্ছে এই অন্ধকারের ছোপ লেগে আমাদের সকলের গায়ের রং কাফরির মতো কালো কুচকুচে হয়ে যাবে। হঠাৎ জয়ন্ত বলল, চুপ। সকলে নীরবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। খানিক পরে শোনা গেল অন্ধকারের ভেতরে খানিক তফাতে একটা শব্দ হচ্ছে। তারপর গাছের ডালপালা নাড়া দিতে দিতে শব্দটা ক্রমশ দূরে চলে যেতে লাগলো। মানিক বললে, বোধ হচ্ছে কোনো একটা জীব একটা গাছ থেকে আর একটা গাছে লাফাতে লাফাতে চলে যাচ্ছে। জয়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বোধহয় ওটা একটা বাঁদর কি হনুমান। আমাদের সাড়া পেয়ে সরে পড়ল। সুন্দরবাবু বুকে হাত দিয়ে বুকের ধুকপুকানিটা থামাবার চেষ্টা করে বললেন, হনুমানই হোক আর বাঁদরই হোক, আমাতে আর আমি ছিলুম না। আমি ভেবেছিলুম মা কালী সাঙ্গপাঙ্গদের কেউ বুঝি আমাদের আদর করতে আসছে। মানিক বললে, কিন্তু ওটা যে কি ঠিক করে তো তা বোঝা গেল না। বাদর আর হনুমান কি রাত্রের অন্ধকারেও দেখতে পায়? আমার তো বিশ্বাস অন্ধকারে ওরা মানুষের মতোই অন্ধ। বেশ খানিকটা তফাতে দেখা গেল একটা খুব বড় গাছের ডালপালায় জেগে আছে সন্দেহজনক চাঞ্চল্য, কিন্তু কোনো জীবের অস্তিত্ব কারোর নজরে পড়ল না। সুন্দরবাবু বললেন, কারোর কোনো চর কি গাছের ওপর বসে বনের ভেতর পাহারা দিচ্ছিল? আমাদের সাড়া পেয়ে সে কি এখন যথাস্থানে খবর দিতে এগোচ্ছে? জয়ন্ত বললে, এখন আর ওসব আলোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি আমাদের সত্যি সত্যি দেখতে পেয়ে থাকে তাহলে আর উপায় কি? সুন্দরবাবু বললেন, উপায় আছে বই কি। আমাদের এখন উচিত মানে এখান থেকে সরে পড়া, নইলে শেষটা আমাদেরও বিষাক্ত ছুঁচের খোঁচা খেয়ে পটল তুলতে হবে। তিনি ভীত চক্ষে অন্ধকারের চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। তার দৃঢ় বিশ্বাস হলো জঙ্গলের চারিদিকেই তাদের ঘিরে দাঁড়িয়ে আছে কতগুলো অমানসিক ছায়াচর। যে কোনো মুহূর্তে তাদের আক্রমণ করার জন্য তারা রীতিমতো প্রস্তুত হয়ে আছে। অরণ্যের দিকে দিকে জ্বলছে, নিভছে, ওপরে উঠছে, নিচে নামছে অসংখ্য জোনাকি। সুন্দরবাবুর মনে হলো ওরাও বিশ্বাসযোগ্য জীব নয়। ওরাও যেন অন্ধকারে আলো জেলে কোনো ভয়ঙ্করের সামনে তাদের তিনজনকে দেখিয়ে এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। জয়ন্ত বললে, মানিক, তুমি বারবার টর্চ জেলো না। আত্মপ্রকাশ করার জন্য আমাদের এই নৈশ অভিযান নয়। আমরা মন্দিরের পাশেই এসে পড়েছি বলে মনে হচ্ছে। বন এখানে আর ঘন নয়। ওপরের দিকে তাকিয়ে দেখো, অন্ধকার এখানে পাতলা। হ্যাঁ, ওই যে তারাগুলো ওখানে টিপ টিপ করছে, ও হচ্ছে আকাশ। এদিকটাতেও চেয়ে দেখো, নিশ্চয়ই ওটা কালী মন্দিরের ছায়া। আর জোরে কথা কওয়া নয়, পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে চলো। চোখ কান সজাগ রাখো আর হাতে নাও রিভলভার।
পায়ের তলাকার জমি এমন এবড়োখেবড়ো যে পদে পদে হোঁচট খেয়ে পপাত ধরণীতলে হওয়ার উপক্রম। তখন তিনজনে হাঁটু গেড়ে চতুষ্পদ জন্তুর মতো হাত এবং পায়ের সাহায্যে অগ্রসর হতে লাগলো। কিন্তু তাতেও কি নিস্তার আছে? সুন্দরবাবুর হাতে পটাশ করে বিঁধে গেল কাঁটার মতো কি। তিনি প্রথমটা তাকে বিষাক্ত ছুঁচের খোঁচা মনে করে বিকট কণ্ঠে আর্তনাদ করতে উদ্যত হয়েই আবার নিজেকে সামলে নিলেন অনেক কষ্টে। এখানটা মনে হচ্ছে মন্দিরের চাতাল, আগাছার জঙ্গল, কোথাও তা 3 ফুট 4 ফুট উঁচু। তারই ভেতরে গা ঢাকা দিয়ে তিনজনে খানিকক্ষণ চুপ করে বসে রইল। ঝিঝি পোকাদের অশ্রান্ত আর্তনাদ ছাড়া কোথাও আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাতাসও যেন নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে আছে। সেখানেও অন্ধকারের মধ্যে শত শত অগ্নিকণার ইঙ্গিতের মতো শূন্য দিয়ে ছোটাছুটি করছে পুঞ্জ পুঞ্জ জোনাকি। এখানকার ভাবটা হয়ে উঠেছে এমন অসাধারণ যে মানুষের পৃথিবীর সঙ্গে যেন এর কোনো কিছুই মেলে না। হঠাৎ জয়ন্তের পায়ের ওপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে গেল যেন এক গাছা জীবন্ত মোটা দড়ি। তুষারের মতো কনকনে ঠান্ডা তার স্পর্শ। নিশ্চয় সেটা সাপ, কিন্তু জয়ন্ত কোনো রকম চাঞ্চল্যই প্রকাশ করলে না। স্থির হয়ে বসে রইল নির্বিকারের মতো। তারপরই অদূরে শোনা গেল বার কয়েক বিশ্রী হিস হিস শব্দ। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, বাবা, গোকরো কি কেউটের গর্জন। জয়ন্ত নিম্ন অথচ ক্রুদ্ধ স্বরে বললেন, চুপ। সর্পের গর্জন আর শোনা যায় না, কিন্তু তার পরিবর্তে কোথাও সজাগ হয়ে উঠল তক্ষকের কণ্ঠস্বর। সে স্বর যেন ডেকে আনতে চাইছে আসন্ন কোনো অমঙ্গলকে। তারপরেই মন্দিরের অদূরে জাগ্রত হলো শৃগালদের বহু কণ্ঠে আর্তনাদের মতো চিৎকার। এতক্ষণ সেখানটা ছিল মৃত্যুপুরীর মতো একান্ত নিস্তব্ধ। আচম্বিতে সেখানে উপরি উপরি এই শব্দের পর শব্দ তরঙ্গ অল্পক্ষণের জন্য অন্ধকার তরঙ্গকে যেন আলোড়িত এবং ধ্বনিত ও প্রতিধ্বনিত করে আবার নীরব হয়ে গেল। সুন্দরবাবু চুপি চুপি কম্পিত স্বরে বললেন, জয়ন্ত, এবার আমার সত্যি সত্যি ভয় করছে। জয়ন্ত বলল, চুপ। মিনিট চারেক সকলে নিশ্চল ও নিষ্পন্দ হয়ে সেখানেই বসে রইল। মাথার ওপরে কালো আকাশ অগুন্তি তারকাচক্ষু বিস্ফারিত করে যেন এই তিনটি প্রাণীর দিকে তাকিয়ে আছে মৌন। বিপুল বিস্ময়। মন্দির চূড়ার উপরকার অশ্বত্থ বটের ডালপালার ভেতরে নিদ্রিত বাতাস হঠাৎ একবার জেগে উঠে যেন ঘুমের ঘোরেই আর্তস্বরে কেঁদে উঠল একবার। মানিক হঠাৎ হাত বাড়িয়ে জয়ন্তের গা টিপলে। সুন্দরবাবুও উৎকর্ণ হয়ে আরও একটু উঁচু হয়ে বসলেন। সেই তিমিরাবৃত গভীর নীরবতার মধ্যে শোনা যাচ্ছে আর একটি অভাবিত ধ্বনি। মরা ঝরা শুকনো পাতাদের ভিতরে জীবন সঞ্চার করে ধীরে ধীরে এগিয়ে আসছে যেন অতি সাবধানী পায়ের শব্দ। তিনজনের রুদ্ধশ্বাসে শুনলে পদশব্দ ধীরে ধীরে এগিয়ে চাতালের ঠিক মাঝখানে এসে থেমে গেল। খানিকক্ষণ আর কিছু শোনা যায় না। যেন যে এসেছে সে চুপ করে দাঁড়িয়ে চারিদিক নিক্ষেপ করছে সন্দিগ্ধ দৃষ্টি। শব্দটা যেখানে এসে থেমেছিল অনুমানে মনে হয় সেখানটা জয়ন্তদের কাছ থেকে 15-16 হাতের বেশি দূরে হবে না। মাটির ওপরে আবার জাগলো শুকনো পাতার মর্মর ধ্বনি। অন্ধকার ভেদ করে এই নিশাচর অতিথি আবার ফিরে চলে যাচ্ছে, কিন্তু এবারে সে ধীরে ধীরে যাচ্ছে না। এবারে সে ছুটছে রীতিমতো দ্রুত বেগে। সে যেন বুঝতে পেরেছে এখানে তার জন্য অপেক্ষা করে আছে কোনো গোপন বিপদ। জয়ন্ত হঠাৎ লাফ মেরে দাঁড়িয়ে উঠে তার টর্চের চাবি টিপলে তীব্র আলোক রেখার মধ্যে ধরা পড়ল একখানা অদ্ভুত মুখ। পর মুহূর্তেই তিমির তরঙ্গের মধ্যে হারিয়ে গেল সেই অপার্থিব মুখখানা। সুন্দরবাবু শিউরে উঠে অভূতপূর্ব কণ্ঠে বললেন, ও কে? ও কে? জয়ন্ত, জয়ন্ত, তুমি ওর মুখখানা দেখেছো? জয়ন্ত বললে, দেখেছি, আর দেখছি ওর হাতে লম্বা লাঠি গাছা। মানিক উত্তেজিত স্বরে বললে, ও কার মুখ জয়ন্ত? ও কার মুখ? ও মুখ তো মানুষের মুখ নয়। জয়ন্ত সহজভাবেই বললে,
ও মুখ মানুষের হোক আর অমানুষেরই হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমাদের ভয়ে ওই মুখের অধিকারী যে পলায়ন করেছে, এইটাই হচ্ছে ভাববার কথা। আজ আমাদের পণ্ডশ্রম হলো। এই অন্ধকারের রাজ্যে ওকে আর খুঁজে পাওয়া অসম্ভব। সুন্দরবাবু কাতর স্বরে বললেন, জীবনে আমি ওরকম অসম্ভব মুখ আর কখনো দেখতেও চাই না। আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। ষষ্ঠ পরিচ্ছদ, রক্তাক্ত জয়ন্তের কাহিনী। পরদিনের প্রভাত। সূর্য জানলা পথে ঘরের ভেতর এসে মানিকের চোখের পাতার ওপর কিরণ অঙ্গুলি বলিয়ে দিতেই তার ঘুম ভেঙে গেল। উঠে বসে ঘরের ওপাশের বিছানার দিকে তাকিয়ে সে দেখল জয়ন্ত এর মধ্যে শয্যা ত্যাগ করে বেরিয়ে গিয়েছে। সুন্দরবাবুর ঘরে জয়ন্তকে পাওয়া যাবে ভেবে সেও শয্যা ত্যাগ করে বেরিয়ে সুন্দরবাবুর ঘরের সামনে গিয়ে ডাকলে, সুন্দরবাবু, সুন্দরবাবু। বলি দাদা, এখনো ঘুমোচ্ছেন নাকি? বদ্ধ দ্বারের ওপাশ থেকে গর্জন স্বরে শোনা গেল, হ্যাঁ ঘুমাচ্ছি বটে, কাল তোমাদের পাল্লায় পড়ে আমার যে হাল হয়েছে। মানিক বললে, দরজাটা একবার খুলেই দিন না দাদা, তারপর আপনার সব ইতিহাস শুনবো তখন। উফ, আহ প্রভৃতি আর্তধ্বনি উচ্চারণ করতে করতে দরজার খিলটা খুলে দিল সুন্দরবাবু। মানিক দেখলে সত্য সত্যই তার অবস্থা দস্তুর মতো শোচনীয়। তার মুখ, হাত, পা এবং দেহের যেখানেই চোখ বুলোনো যায় সেখানেই নজর পড়ে ছোট বড় মলমের পট্টির পর পট্টি। মানিক বললে, এ কি ব্যাপার সুন্দরবাবু, আবার করা হচ্ছে? ব্যাপার কি বুঝতে পারছো না বুঝি? জঙ্গলে যত কাঁটা ছিল সব এসে বাসা বেঁধেছে আমার দেহে। কাল কি আর ঘুমিয়েছি? যেটুকু রাত বাকি ছিল কেটে গেছে এই পটি লাগাতে লাগাতে। মানিক বললে, আমার দেহ অবশ্য অক্ষত নয়, কিন্তু আপনার মতো দুরবস্থা তো আমারও হয়নি। আপনার দেহখানি শত ছিন্ন হয়ে গেছে যে। সুন্দরবাবু গজ গজ করতে করতে যেন আপন মনেই বললেন, বন বেড়ালেরা বনে বেড়ালেও কাটা গাছ তাদের কিছুই করতে পারে না। আমি হচ্ছি শহুরে সভ্য মানুষ, আধার রাতে বনে বনে দাপাদাপি করে বেড়ানো কি আমার পোষায়? হে! কিন্তু জয়ন্ত কোথায় গেল বলুন দেখি? কেন, সে কি ও ঘরে নেই? না, ভারী আশ্চর্য তো, এত ভোরে উঠে সে কোথায় যেতে পারে? আমিও তো তাই ভাবছি। সে আবার সেই সর্বনেশে মন্দিরে যায়নি তো? যেতেও পারে, তার কথা কিচ্ছু বলা যায় না। সুন্দরবাবু সভয় বললেন, বাপরে, রাতের বেলায় আমি আর ও মুখ হচ্ছি না। কেন বলুন দেখি? আবার জিজ্ঞেস করছো কেন? কখনো না কখনো চাকরি যদি যায় তাও ভালো, তবু আমি আর কখনো সেখানে যাওয়ার নাম মুখে আনবো না। তুচ্ছ কাঁটা ঝোপের জন্য এত ভয়? কাঁটা ঝোপের জন্য নয় হে, কাঁটা ঝোপের জন্য নয়। তবে ভূতের ভয়। ভূত? হ্যাঁ, ভূত ছাড়া আর কি বলতে পারি? টর্চের আলোতে এক মুহূর্তের জন্যে যে মুখখানা আমরা দেখেছিলুম তার কথা মনে আছে? তুমিও তো দেখেছ। মানিক একটু ইতস্তত করে বললে, হ্যাঁ সুন্দরবাবু, মুখখানা অমানসিক বটে, কিন্তু ওর বেশি আমি আর কিছু বলতে পারি না। তোমরা মচকাবে কিন্তু ভাঙবে না, ওই তোমাদের দোষ। মানিক বললে, সুন্দরবাবু, চিরকালই শুনে আসছি ভূত দেখলে মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ দেখে ভূত যে পালিয়ে যায় এমন কথা কখনো শুনেছেন কি? সুন্দরবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে বললেন, মানিক, তোমার এই যুক্তিটা আমারও মনে লেগেছে বটে, কিন্তু এটাও তো হতে পারে সে আমাদের দেখে পালিয়ে যায়নি। তবে কাকে দেখে পালিয়ে গেছে? আলো দেখে। যারা ভূত নামায়, টেবিল চালায়, তাদের মুখে শুনেছি ভূতেরা আলো সহ্য করতে পারে না। তারপর ওই বুনো ভূতটা আবার যে সে আলো দেখেনি, তার চোখ ঝলসে গেছে টর্চের তীব্র আলোর ধাক্কায়। জয়ন্ত ছোকরা টর্চ জেলে বড়ই বুদ্ধিমানের কাজ করেছে। সে টর্চটা না জ্বাললে ভূত বেটা সেই ঘুটঘুটে অন্ধকারে জো পেয়ে বোধহয় আমাদের সকলকেই বধ করত। মানিক হেসে বললে, তাহলে আপনি বনে যেতে আর ভয় করছেন কেন? ও বাবা, ভয় করব না? কেন ভয় করব না শুনি?
ভূত তাড়াবার তো খুব সুন্দর উপায় আপনি আবিষ্কার করে ফেলেছেন। ভূত দেখলেই আলো জ্বালাবেন। সুন্দরবাবু গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা অত সহজ নয় মানিক। ভূত প্রেত নিয়ে খেলা করতে আমি রাজি নই। এই ভুতুড়ে মামলার ভার আমি ছেড়ে দেব বলে মনে করেছি। মানিক বললে, কিন্তু আমার কি ইচ্ছে জানেন? এই বিচিত্র রহস্যের ভেতর আরও ভালো করে প্রবেশ করবার জন্য আমার মনে জেগে উঠেছে বিষম আগ্রহ। কে এই খুনের পর খুন করছে? প্রতি শনি ও মঙ্গলবারের রাত্রে কে ওই মন্দিরের আনাচে কানাচে ওই বনের সাপ আর বাঘের সঙ্গে হিংস্র রক্তলোভী জন্তুর মতো পাহারা দিয়ে বেড়াচ্ছে? কেন সে বিনা কারণে নরহত্যা করে? সুন্দরবাবু বললেন, এই সব হত্যার ভেতরে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না বলেই তো আমি হতাশ হয়ে পড়েছি। আর সেই জন্যেই তো মনে হচ্ছে এ সব হয় ভুতুড়ে কাণ্ড, নয় দৈবলীলা। সুন্দরবাবু আর একটা কথা মনে রাখবেন, অপরাধ তত্ত্ব নিয়ে যারা আলোচনা করেছেন তারাই জানেন সব অপরাধের ভিতর থেকেই উদ্দেশ্য আবিষ্কার করা যায় না। এমন অনেক হত্যাকারীর কথা শোনা গিয়েছে যারা কেবল হত্যার আনন্দ উপভোগ করার জন্যই হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে। এর একটা বিখ্যাত দৃষ্টান্ত হচ্ছে ইংরেজ হত্যাকারী জ্যাক দি রিপার। হত্যা করে তার কোনোই লাভ হতো না, আর সে পুরুষকেও হত্যা করত না, কিন্তু একেবারে অকারণেই নারীর পর নারীকে হত্যা করত। মনোবিজ্ঞানের পণ্ডিতেরা বলেন এই শ্রেণীর হত্যাকারীরা বিশেষ এক রকমের উন্মাদগ্রস্ত। অন্য সব বিষয়ে তাদের হাবভাব আচার ব্যবহার ঠিক সাধারণ মানুষের মতো, কেবল হত্যা করবার সুযোগ দেখলেই তারা আর আত্মসংবরণ করতে পারে না। কে বলতে পারে কালী মন্দিরের এই মামলাটার ভেতরে সেই রকম কোনো হত্যাকারীর হাত আছে কিনা? সুন্দরবাবু বললেন, কিন্তু কালী মন্দিরে আমরা যাকে দেখেছি সেই যদি হত্যাকারী হয় তাহলে তো তোমার এই সব যুক্তি কোনোই কাজে লাগবে না। কেন? যাকে আমরা দেখেছি আমি কিছুতেই তাকে মানুষ বলে স্বীকার করব না, কারণ সেরকম বিভীষণ মুখ নিয়ে কোনো মানুষই আজ পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। কিন্তু তাকেই আপনি হত্যাকারী বলে মনে করছেন কেন? সুন্দরবাবু সব বিস্ময়ে বললেন, মনে করব না? না, না করতেও পারেন। তুমি এ কথা বলছো কেন? যাকে আমি দেখেছি সে হত্যাকারী না হতেও পারে। তুমি কি বলছো হে? হয়তো যাকে আমরা দেখেছি সে হচ্ছে কোনো উন্মাদগ্রস্ত বাজে লোক। রাত বেরাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই তার স্বভাব। হয়তো কোনো ভীষণ ব্যাধির আক্রমণে তার মুখ হয়ে গেছে অমন ভয়ানকভাবে বিকৃত। কে বলতে পারে? আসল হত্যাকারী এখনো এই গভীর রহস্যের অন্তরালে আত্মগোপন করে নেই। সুন্দরবাবু খানিকক্ষণ চিন্তা করে বললেন, মানিক, তোমাকে প্রশংসা করতে বাধ্য হচ্ছি। তুমি আমার সামনে একটা নতুন চিন্তার খোরাক জুগিয়ে দিলে। ঠিক বলেছ, ওই মন্দিরের আশেপাশে ভূত প্রেত যক্ষ রক্ষ নয়, কোনো বিকৃত মুখ উন্মাদগ্রস্ত মানুষ থাকলেও থাকতে পারে। আর তার উপস্থিতির সুযোগ নিয়ে হয়তো আর কোনো মানুষ অপরাধী এই সব হত্যাকাণ্ডের অনুষ্ঠান করছে। এই রকম সব কথাবার্তা কইতে কইতে আরও খানিকক্ষণ কেটে গেল। তারপরে সিঁড়ির ওপর জাগলো পদশব্দ। মানিক বললে, জয়ন্ত আসছে, ওর পায়ের শব্দ আমি চিনি। পদশব্দ সিঁড়ি পার করে দরজার সামনে এসে থামল। তারপর দেখা গেল জয়ন্তকে। জয়ন্তের মুখ জামা কাপড় সমস্তই রক্তে আরক্ত, কিন্তু তার ওষ্ঠধরে বিরাজ করছে রহস্যময় হাস্যের লীলা। মানিক তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে ভীত ও বিস্মিত স্বরে বললে, জয়, জয়, তোমার এ কি চেহারা? তুমি কোথায় ছিলে? তোমার এমন দশা করেছে কে? জয়ন্ত ঘরের ভেতর ঢুকে এক জায়গায় বসে পড়ে বললে, মানিক, চিন্তিত হও না। রক্তের আতিশয্য দেখছো বটে, কিন্তু ভগবানের দয়ায় আঘাত আমার বেশি লাগেনি। খানিকটা মাংস ছিঁড়ে গিয়েছে মাত্র। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, জয়ন্ত, এই অবস্থায় তোমায় দেখে আমি যে কি বলবো তা বুঝে উঠতে পারছি না। জয়ন্ত বললে, আপনার কিছুই বলার দরকার নেই সুন্দরবাবু, এইবার বলবার পালা হচ্ছে আমার। মানিক জয়ন্তের কাছে গিয়ে তার ক্ষতস্থান পরীক্ষা করতে করতে বললে, জয়, আগে তোমার রক্ত ধুয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিই, এসো। জয়ন্ত বললে, মানিক, আগে আমার সব কথা শোনো।
আমি বলছি আমার বিশেষ কিছু হয়নি। মানিক বললে, বেশ, তুমি যা ধরবে তা ছাড়বে না জানি, তাহলে আগে তোমার কথাই বলো। জয়ন্ত বলতে লাগলো, মানিক, তুমি কিছু মনে করো না, তোমাকে কোনো কথা না বলেই আমি এখান থেকে চলে গিয়েছিলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কালকের রাত্রের ব্যাপারের পর মানুষের দেহের অবস্থা যে কীরকম হয় সেটা আমার ধারণাতীত নয়। সেই জন্যই তোমাকে বিশ্রাম করার অবসর দিয়ে আবার আমি বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। কোনো রকম বিপদের ভয় আমি করিনি, কারণ কালকের ব্যাপারের পর আমি মনে করতে পারিনি যে আর কোনো রকম নতুন বিপদের আশঙ্কা আছে। আমার মনে ছিল কতগুলো খটকা। কাল রাতে যে চেহারা দেখেছিলুম তাতে এখনকার ঘটনাগুলোকে অলৌকিক বলে মনে করবার কারণ ছিল যথেষ্ট। কিন্তু সেই অপার্থিব মূর্তির হাতে ছিল এক গাছা লম্বা লাঠি। এ কথা তোমাদের মনে আছে তো? আর একটা কথাও নিশ্চয়ই তোমাদের স্মরণে আছে। প্রথম দিন ঘটনাস্থলে এসেই আমি মাটির ওপর আবিষ্কার করি এমন কোনো মানুষের পদচিহ্ন যার হাতে ছিল এক গাছা ফাঁপা লাঠি বা চোখের মতো কোনো জিনিস। কালকে রাতে সেই অমানুষিক মূর্তিটাকে আমিও হয়তো অমানুষিক বলেই ধরে নিতে পারতুম যদি তার হাতে সেই লম্বা লাঠি গাছা না থাকতো। আমি এক দৃষ্টিতেই দেখে নিয়েছিলুম সেই লাঠি গাছা সাধারণ লাঠির মতো নয়। লাঠির মতো দেখতে সেটা হচ্ছে অন্য কোনো রকমের জিনিস। জেগে উঠেছিল আমার কৌতূহল। মানিক, তাই তুমি যেই ঘুমিয়ে পড়লে আমি তোমার ঘুম ভাঙাবার কোনো রকম চেষ্টা না করে শেষ রাতেই আবার বেরিয়ে পড়লুম। এখান থেকে ঘটনাস্থলে যেতে না যেতেই পূর্ব দিকের আকাশে ফুটে উঠল উষার রাঙা হাসির লীলা। তারপর আবার সেই মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ালুম। আবার দেখলুম একটা কেউটে সাপকে। আমাকে দেখেই সে কালো বিদ্যুতের মতো চাতালের আগাছার ঝোপের ভেতর কোথায় লুকিয়ে পড়ল বুঝতেও পারলুম না। মন্দিরের চাতালে দ্রষ্টব্য কোনো কিছুর সন্ধান না পেয়ে আবার ফিরে এলুম মন্দিরে যাওয়ার সেই পথের ওপরে, যেখানে উপরে তিনটে নরহত্যা হয়েছে। তখন সূর্য উঠেছে। পথের ওপর কোনো অন্ধকার নেই, যদিও দুই পাশের জঙ্গলের ভেতরে অন্ধকারকে তার রাজত্ব থেকে কেউ বঞ্চিত করতে পারেনি, কারণ দুপুর বেলাতেও সে বনের ভেতর সূর্য প্রবেশ নিষেধ। যেখানে পদচিহ্ন দেখেছিলুম আবার সেইখানে গিয়ে দাঁড়ালুম। সূর্যের আলোক পায়নি বলে সেখানকার মাটি এখনো কাঁচা অবস্থাতেই আছে। প্রথম দিনেই সেখানকার মাটির ওপরে কতগুলো পায়ের দাগ ছিল সেটা আমি গণনা করেছিলুম, কিন্তু আজ আমি দেখলুম সেখানে কতগুলো নতুন পায়ের ছাপ পড়েছে। তার মানে কাল শনিবারের রাত্রে এখানে এসে আবার কোনো লোক অপেক্ষা করেছিল। শুধু পায়ের দাগ নয়, সেই সঙ্গে পেলুম পায়ের দাগের পাশে আবার ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিসের ছাপ। তারপরেই আমার কি মনে হলো জানো? মনে হলো কোনো অদৃশ্য চক্ষু যেন নির্নিমেষে আমার পানে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সচমকে রিভলভার বার করে এদিক ওদিক এগিয়ে গেলুম, কিন্তু কারুকে দেখতেও পেলুম না, কারুর সাড়াও পেলুম না। সেখানকার জঙ্গল এমন ঘন যে প্রভাতেও মনে হয় আমি যেন রাত্রের অন্ধকারেই দাঁড়িয়ে আছি। কোথাও কাউকে দেখতে না পেয়ে আবার চললুম মন্দিরের দিকে, কিন্তু যেতে যেতে সন্দেহ জাগলো আমার সঙ্গে সঙ্গে যেন আরও কেউ পাশের অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। হাতের রিভলভারটা প্রস্তুত রেখেই আমি অগ্রসর হলুম। কোনো দিকে বনের পাতাও যদি একটু কাঁপে তক্ষুনি সেখানে গুলি ছুড়ব বলে, কিন্তু পথের ওপর রিভলভার ব্যবহার করার কোনো দরকারই হলো না। ভাবলুম অদৃশ্য শত্রুকে দেখেছি আমি মনের ভুলে, তাই আর কোনো দিকে দৃকপাত না করে চাতাল পেরিয়ে আবার সেই মন্দিরের ভেতরে গেলুম। সেই ভয়ঙ্করী দেবী মূর্তি ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। তার নামে এ অঞ্চলে এত সব অসম্ভব বিজ্ঞাপন, অথচ আমি দেখলুম কোনো দুরাত্মার কল্পনার আদর্শে জড় প্রস্তরে গড়া কুৎসিত এক দানবীয় মূর্তি। আমি হিন্দু, আমি কিছুতেই মনে করতে পারি না যে যাকে আমি মা বলে ভালোবাসি, ভক্তি করি, তার মূর্তি হতে পারে এত হিংস্র, এত নিষ্ঠুর। দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ মন্দিরের তলায় ঝুলন্ত বাদুড়গুলো ভীষণ চঞ্চল হয়ে উঠল।
তাদের ডানার ঝটপটানির শব্দে মন্দিরের ভেতরটা পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো যেন তারা কোনো আসন্ন বিপদের আশঙ্কায় ব্যস্ত হয়ে উঠেছে। ওপর দিকে মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে আছি। আচম্বিতে মনে হলো মন্দিরের ছাদটার একটা জায়গা যেন কেমন দুলে উঠল। পর মুহূর্তে দেখলুম ছাদের একটা অংশ সশব্দে ভেঙে পড়েছে। উপরকার ছাদ নিচে নেমে আমার মুখের খানিকটা মাংস আঁচড়ে বার করে নিয়ে গিয়ে সশব্দে মাটির ওপর এসে পড়ল। কিন্তু সেই অবস্থাতেই আমি দেখে নিয়েছি যে তোমাদের ওই ডাকাতকালীর মূর্তি বোধহয় ছাদের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মনে হলো সমস্ত মন্দিরটা এক্ষুনি ধসে পড়বে। বিদ্যুৎ বেগে বাইরে সেই চাতালে এসে দাঁড়ালুম। তারপর লক্ষ্য করলুম মন্দিরের ছাদের খানিকটা অংশ ভেঙে পড়েছে। যখন ভাবছি এর কারণ কি, তখন হঠাৎ শুনলুম মন্দিরের পিছনকার অরণ্যে একটা সন্দেহজনক শব্দ, যেন কে তাড়াতাড়ি ছুটে গভীরতর অরণ্যের দিকে চলে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে উঠেছি, নিজের রক্তের আস্বাদ পেয়েছি। বুঝতে পেরেছি আমার মাথার ওপর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। তখনও আমার ক্ষতস্থান পরীক্ষা করিনি। ভাবলুম হয়তো আমি আর বাঁচব না, কিন্তু দেখে নেব কে এখান থেকে ছুটে ওদিকে চলে যাচ্ছে। তড়িৎ বেগে এ কথাটা মনেও হলো। ওখান দিয়ে যে ছুটে চলে যাচ্ছে, আমার মাথার ওপরে ছাদ ভেঙে পড়ার কারণ হচ্ছে সেই। ঝোপঝাড়ের চাঞ্চল্য লক্ষ্য করে আমিও তীরের মতো সেই দিকে ছুটে চললুম এবং যেতে যেতেই আমার এই অটোমেটিক রিভলভার থেকে গুলি বৃষ্টি করতে লাগলুম ঘন ঘন। কিন্তু বিফল হলাম আমি। যাকে ধরবার বা মারবার চেষ্টা করছিলুম তাকে পারলুম না ধরতে বা মারতে। তারপর আর কোনো কথাই বলবার নেই। হতাশভাবে আবার এখানে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমার আজকের দ্বিতীয় পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।